এটি সেই সময়ের কথা যখন ইয়েমেনের শহর এডেনে খাজা আব্দুর রহমান নামে এক অত্যন্ত সহজ সরল এবং ভদ্র সওদাগর বাস করতেন। তিনি নিজের খেয়ালেই মগ্ন থাকা মানুষ ছিলেন এবং দুনিয়ার চাতুর্য ও চালাকি থেকে বহু দূরে ছিলেন। আব্দুর রহমানের পেশা ছিল ব্যবসা। তিনি দূর দূরান্তের দেশে নিজের মাল নিয়ে যেতেন। তার পদ্ধতি ছিল এই যে দেশে যে জিনিসটি সস্তায় পাওয়া যেত তা সেখান থেকে কিনে নিতেন এবং তারপর সফর করে এমন কোনো দেশে যেতেন যেখানে সেই জিনিসটির প্রচুর চাহিদা থাকত এবং সেখানে তা চড়া দামে বিক্রি করে প্রচুর মুনাফা অর্জন করতেন। একবার আব্দুর রহমান উড়ো খবরে জানতে পারলেন যে বাগদাদ শহরে চন্দন কাঠ খুব দামি বিক্রি হয় এবং সেখানকার লোকেদের মধ্যে এর ব্যাপক চাহিদা রয়েছে। এই খবরের পর তিনি গভীর চিন্তাভাবনায় ডুবে গেলেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, যদি এবার আমি শুধু চন্দন কাঠ নিয়ে বাগদাদ যাই তবে আমি অঢেল সম্পদ ও মুনাফা অর্জন করতে পারব। অনেক ভেবেচিন্তে আব্দুর রহমান সিদ্ধান্ত নিলেন যে তিনি বাগদাদ শহরে যাবেন। তিনি তার সমস্ত জমা পুঁজি এবং এমনকি নিজের জমি জায়গা বিক্রি করে বাজার থেকে প্রচুর উন্নতমানের চন্দন কাঠ কিনে নিলেন। তারপর এক বড় জাহাজে সমস্ত কাঠ লাদিয়ে তিনি বাগদাদের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। প্রায় এক সপ্তাহের দীর্ঘ এবং ক্লান্তিকর সমুদ্র ভ্রমণের পর তার জাহাজ বাগদাদ বন্দরে গিয়ে ভিড়ল। আব্দুর রহমান খুব বুদ্ধিমান ছিলেন। তিনি ভাবলেন, অজানা শহরে হুট করে মাল নামানো ঠিক হবে না। আমি আগে শহরে গিয়ে বাজারের হালচাল জেনে নিই, তারপরেই নিশ্চিন্তে জাহাজ থেকে নিজের মাল নামাবো। কিন্তু খারাপ খবর এবং সুগন্ধ ছড়াতে দেরি হয় না। খুব শীঘ্রই বাগদাদের বণিকদের মধ্যে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল যে এক ভিনদেশী সওদাগর লক্ষ লক্ষ টাকার চন্দন নিয়ে তাদের শহরে এসেছে। এই খবর উড়তে উড়তে বাগদাদেরই এক চন্দন ব্যবসায়ী কাসিমের কানে পৌঁছাল। কাসিম অত্যন্ত ধূর্ত এবং লোভী প্রকৃতির মানুষ ছিল। সে এই খবর শুনে চিন্তিত হয়ে পড়ল এবং ভাবতে লাগল, যদি এই ভিনদেশী সৌদাগর এখানে এসে নিজের ব্যবসা করে তবে আমার বিক্রি তো একদম কমে যাবে। হতে পারে আমার ব্যবসায়ী লাটে উঠবে এবং আমি বরবাদ হয়ে যাব। আমাকে এমন কোনো ফন্দি আটতে হবে যাতে সেই সৌদাগর শহরে ঢোকার আগেই আমার জালে ফেসে যায়। এই ভেবে বাগদাদের সেই ঠগ ব্যবসায়ী কিছু চন্দন কাঠ নিয়ে নিজের ঘোড়ার গাড়িতে চড়ে সওদাগর আব্দুর রহমানের সাথে দেখা করার জন্য শহরের বাইরের দিকে রওনা হল। আব্দুর রহমান শহরের বাইরে সেই বণিকদের ডেরায় অবস্থান করছিলেন যারা অন্য দেশ থেকে বাগদাদে ব্যবসা করতে এসেছিল। শহরের বাইরে অনেক তাঁবু খাটানো ছিল। সেগুলোর মধ্যে অনেক দেশের বণিকরা অবস্থান করছিল। তাদেরই মধ্যে একটি তাঁবু সওদাগর আব্দুর রহমানেরও ছিল। আব্দুর রহমান নিজের তাঁবুতে বসে এটাই ভাবছিলেন যে আজ শহরের বাইরের এলাকায় আমি কোনো বিশেষ খবর পেলাম না, কিন্তু কাল সকালে আমি শহরের ভেতরে গিয়ে চন্দনের দাম জানব। হতে পারে সেখানে আমি চন্দনের ভালো দাম পেয়ে যাব। অন্যদিকে সেই ধূর্ত কাসিম আব্দুর রহমানের তাঁবুর একদম কাছে নিজের তাঁবু গেড়ে বসল এবং যখন রাত হলো ও অন্ধকার নেমে এলো তখন সে নিজের চাল চালল। সে নিজের ডেরায় রুটি বানানোর নাটক করে চুলোয় চন্দন কাঠ পোড়াতে শুরু করে দিল। যেই চন্দন জ্বলল তার সুগন্ধ বাতাসে ছড়িয়ে পড়ল এবং সওদাগর আব্দুর রহমানের নাকে পৌঁছাল। সে চমকে উঠল এবং ভাবতে লাগল, আরে এ চন্দন কাঠ কে পোড়াচ্ছে? আমাকে দেখতে হবে। আমি তো শুনেছি যে এখানে চন্দনের দাম অনেক বেশি। তাহলে এ কোন বোকা যে এইভাবে তা পুড়িয়ে নষ্ট করছে? সে এক্ষুনি নিজের তাঁবু থেকে বের হলো এবং চন্দনের গন্ধ শুকতে শুকতে কাসিমের তাঁবুর কাছে পৌঁছে গেল। সেখানকার দৃশ্য দেখে সে খুব অবাক হল যে এক ব্যক্তি সত্যিই চন্দন কাঠ জ্বালিয়ে রুটি পাকাচ্ছে। আব্দুর রহমান তাকে বলতে লাগল, আরে মিয়া, তুমি কে এবং তুমি চন্দনের এত দামি কাঠকে এভাবে জ্বালিয়ে ছাই কেন করছো? কাসিম বড়ই মাসুমিয়তের সাথে উত্তর দিল, এসো ভাই, বসো। আমার নাম কাসিম। আমি বাগদাদেরই বাসিন্দা এবং এখানে চন্দনের ব্যবসা করি। কিন্তু ভাই, তুমি কে এবং তুমি চন্দনকে দামি কেন বললে? আব্দুর রহমান বলল, আমার নাম আব্দুর রহমান। আমি ইয়েমেন থেকে এখানে চন্দনের ব্যবসা করতে এসেছি। আমি তো শুনেছি যে বাগদাদে চন্দন খুব দামি বিক্রি হয়, কিন্তু তুমি তো চন্দনকে সাধারণ কাঠের মতো পোড়াচ্ছ। যখন কাসিম দেখল যে তার তীর একদম নিশানায় লেগেছে এবং শিকার জালে আটকা পড়ছে, তখন সে মিথ্যে সহানুভূতি দেখানোর নাটক করে বলল, বড়ই দুঃখের বিষয় ভাই, তুমি এখানে চন্দনের ব্যবসা করতে এসেছ, তাহলে তো তুমি খুব খারাপভাবে ফেসেছ। এখানে তো চন্দন কড়ির দরে বিক্রি হয়, এর এখানে কোনো কদর নেই।
তার এই কথা শুনে আব্দুর রহমানের মুখের রং উড়ে গেল। সে ঘাবড়ে গিয়ে বলল, কি বললেন জনাব? আমি তো নিজের সব জমি জায়গা বিক্রি করে চন্দন কিনে এখানে এনেছি। যদি তা ভালো দামে বিক্রি না হয় তবে তো আমি ধ্বংস হয়ে যাব এবং আমি কোথাও মুখ দেখানোর যোগ্য থাকব না। আব্দুর রহমানকে দুঃখে ও চিন্তায় ডুবে থাকতে দেখে কাসিম বলল, বন্ধু, তুমি একদম মন খারাপ করো না। জানি না কেন তোমার এই অবস্থা দেখে আমার তোমার উপর দয়া হচ্ছে। তুমি এক পরদেশী এবং তুমি আমার মেহমান। তোমাকে সাহায্য করা আমার কর্তব্য। তুমি এক কাজ করো, কিছুক্ষণ পর আমার সাথে শহরে চলো। আমি তোমার সমস্ত চন্দন কিনে নেব এবং তোমাকে তার বিনিময়ে সমপরিমাণ ওজনের যে কোনো জিনিস যা তুমি চাও তুমি নিয়ে নিও। আমি খুশি মনে সেই জিনিস তোমাকে দিয়ে দেব। কাসিমের মিষ্টি মিষ্টি কথা শুনে আব্দুর রহমান কিছুটা আশ্বস্ত হলেন। তিনি ভাবলেন যে চলো, কিছু তো ফেরত পাওয়া যাবে। তিনি বললেন, ঠিক আছে ভাই, আমার তোমার এই সৌদা মঞ্জুর। এরপর কাসিম নিজের আসল চাল চালল। সে বলতে লাগল, কিন্তু ভাই, আমার একটি কথার ভয় আছে। আব্দুর রহমান ঘাবড়ে গিয়ে বলল, কোন কথার ভয়? জলদি বলো, আমার বুক ধড়ফড় করছে। কাসিম বলল, হতে পারে শহরে পৌঁছানোর পর আমার বাড়ির লোকেরা আমাকে এই সওদা করতে দেবে না। তাই আমি চাই যে এই ব্যাপারে আমাদের মধ্যে একটি লিখিত চুক্তি হওয়া উচিত, যাতে পরে কেউ অস্বীকার না করতে পারে। আব্দুর রহমান সহজ সরল মানুষ ছিলেন। বললেন, ঠিক আছে, এতে আমার কোনো আপত্তি নেই। এরপর দুজনের মধ্যে একটি লিখিত চুক্তি তৈরি হলো। দুজনেই তাতে নিজেদের স্বাক্ষর করলেন এবং তারপর চুক্তির একটি করে নকল নিজেদের কাছে রাখলেন। পরে কাসিম বলতে লাগল, চলো ভাই, আমার কাছে ঘোড়ার গাড়ি আছে, ওটা দিয়েই নগরে যাই। সেখানে আমি তোমাকে এক সরাইখানায় থাকার ব্যবস্থা করে দেব এবং 1-2 দিনের মধ্যে তোমার কাছ থেকে সমস্ত চন্দন নিয়ে সমপরিমাণ ওজনের তোমার মুখ চাওয়া জিনিস তোমাকে দিয়ে দেব। আব্দুর রহমান কৃতজ্ঞতা স্বীকার করে বললেন, তোমার অনেক অনেক ধন্যবাদ বন্ধু, আমি তোমার এই উপকার কখনো ভুলব না। এরপর কাসিম নিজের সব মালপত্র ঘোড়ার গাড়িতে রাখল এবং আব্দুর রহমানকে নিয়ে শহরের দিকে রওনা হলো। শহরে পৌঁছে কাসিম আব্দুর রহমানকে এক সরাইখানায় থাকার ব্যবস্থা করে দিল এবং পরের দিন দেখা করার কথা বলে সেখান থেকে চম্পট দিল। সেই সরাইখানার মালিক, যার নাম ছিল শেখ আবদুল্লাহ, একজন অত্যন্ত সম্মানীয়, নেক এবং খোদাভীরু মানুষ ছিলেন। তিনি আব্দুর রহমানের জন্য খাবার নিয়ে এলেন এবং অত্যন্ত নম্রভাবে জিজ্ঞেস করলেন, আপনার নাম কি জনাব? আপনি এখানে কোন উদ্দেশ্যে তাশরিফ আনেছেন? আব্দুর রহমান বিষণ্ণ কণ্ঠে বললেন, আমি ইয়েমেন থেকে এখানে চন্দনের ব্যবসা করতে এসেছি, কিন্তু মনে হচ্ছে আমাকে বড়সড় লোকসানের মুখে পড়তে হবে। সরাইখানার মালিক শেখ আবদুল্লাহ এই কথা শুনে অবাক হয়ে গেলেন এবং বললেন, কি বললেন আপনি? চন্দনের ব্যবসায় লোকসান? এটা আপনি কেমন পাগলের মতো কথা বলছেন? আব্দুর রহমান বলল, হ্যাঁ ভাই, আমি তো এটাই ভেবে এসেছিলাম যে এখানে চন্দন খুব দামি বিক্রি হবে, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত হলো। এখন আমাকে নিজের সমস্ত সম্পদের চন্দন কড়ির দরে বিক্রি করতে হচ্ছে। আব্দুর রহমানের এই বোকা বোকা কথা শুনে সরাইখানার মালিক মুচকি হাসলেন এবং বললেন, মনে হচ্ছে হুজুর, কেউ আপনাকে খুব বাজেভাবে বিভ্রান্ত করেছে। বাগদাদে তো চন্দন হীরা মুক্তোর চেয়েও বেশি দামি বিক্রি হয়। তারপর শেখ আবদুল্লাহ বললেন, এই কথা তো শহরের বাচ্চা বাচ্চাও জানে। মনে হচ্ছে আপনি কোনো ঠকের পাল্লায় পড়েছেন। এমনিতেও এখানে কদমে কদমে ঠক বসে আছে। যাই হোক, আমি এখন চলি। যদি কোনো জিনিসের দরকার হয় তবে ডাক দেবেন। এই কথা বলে সরাইখানার মালিক সেখান থেকে চলে গেলেন। মালিক চলে যাওয়ার পর বেচারা আব্দুর রহমান মনে মনে ভাবতে লাগল, আচ্ছা, তো এর মানে হলো সেই ব্যবসায়ী আমাকে ঠকানোর জন্য এই সমস্ত নাটক সাজিয়েছিল এবং আমি খুব সহজেই তার পাতা জালে ফেসে গেলাম। কিন্তু এখন তো আর কিছু করার নেই। আমি অনেক লোকের সামনে তার সাথে লিখিত চুক্তি করে ফেলেছি। গল্পে এগিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যে যদি আপনাদের আমাদের এই গল্পগুলো ভালো লাগে তবে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। পরের দিন আব্দুর রহমান নিজের দুঃখ ভুলতে এবং মন ভালো করতে শহর ভ্রমণে বের হল। চলতে চলতে সে এক জায়গায় কিছু লোককে দাবা খেলতে দেখল। সে ভাবল, কেননা কিছুক্ষণ দাবা খেলে নিজের মন ভালো করা যাক। সেই ব্যবসায়ী কাসিম তো সন্ধেবেলাই আসবে। এই ভেবে আব্দুর রহমান সেই লোকেদের কাছে গিয়ে বলতে লাগল, ভাইয়েরা, আমি কি আপনাদের সাথে দাবা খেলতে পারি? অনেক দিন হলো আমি দাবায় হাত দিইনি। যদি হার জিতের বাজিতে কোনো শর্তও থাকে তবে তাও আমার মঞ্জুর। সেই লোকেদের মধ্যে এক চালাক লোক, যার নাম ছিল মির্জা, সে বলল, ভাই, আমরা তো একটাই শর্তে খেলি, যে হেরে যাওয়া ব্যক্তিকে জয়ী ব্যক্তির হুকুম পালন করতে হবে। যদি মঞ্জুর হয় তবে বসে পড়ো।
কেউ সত্যিই বলেছে যে যখন মানুষের খারাপ দিন আসে তখন তার বুদ্ধিতে পর্দা পড়ে যায়। আব্দুর রহমানের সাথেও তাই হলো। সে না ভেবেই সেই লোকেদের শর্ত মেনে নিল এবং তাদের সাথে দাবা খেলতে রাজি হয়ে গেল। ফলাফল এই হলো যে আব্দুর রহমান দাবায় খুব খারাপভাবে হেরে গেল এবং সাথে সাথে সেই শর্তও হেরে গেল। আব্দুর রহমান বলল, ঠিক আছে ভাই, আমি হেরে গেছি, বলো এখন তোমার কি হুকুম? জেতা ব্যক্তি মির্জা বলল, আমার হুকুম হলো তোমাকে কাছের এই সমুদ্রের সমস্ত জল পান করতে হবে। এটা শুনে আব্দুর রহমানের মুখ হাঁ হয়ে গেল। সে ভ্যাবাচাক্কা খেয়ে গেল এবং তারপর রেগে গিয়ে বলতে লাগল, এ তুমি কি বকছ? এই অসম্ভব কাজ কে পূরণ করতে পারে? কোনো মানুষ সমুদ্র কি করে পান করতে পারে? জেতা ব্যক্তি মির্জা বলল, তোমাকে শর্ত অনুযায়ী আমার হুকুম পালন করতেই হবে, নতুবা শাস্তি ভোগ করার জন্য তৈরি হয়ে যাও। খেলা দেখার জন্য জমা হওয়া বাকি লোকেরা, যারা আসলে মির্জারই সাথী ছিল, তারাও মির্জার কথায় সায় দিতে লাগলো এবং বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, মির্জা একদম ঠিক বলছে, কথা অনুযায়ী তোমাকে এর হুকুম মানতেই হবে। এই কথা নিয়ে সেই লোকগুলো এবং আব্দুর রহমানের মধ্যে ঝগড়া হতে লাগলো। দেখতে দেখতে সেখানে খুব ভিড় জমে গেল। সেই ভিড়ের মধ্যে এক কানা লোকও উপস্থিত ছিল, যার নাম ছিল বশির। সে ভাবতে লাগল, এই এক ভালো সুযোগ, এমন সোনার পাখি দ্বিতীয়বার হাতে আসবে না। সেই কানা লোক বশির এগিয়ে এলো এবং আব্দুর রহমানের কলার ধরে বলতে লাগল, ভাইয়েরা, এই ধূর্ত কিছুতেই আপনাদের কথা মানবে না, কারণ আমি একে খুব ভালো করে চিনি। ভালো এটাই হবে যে আপনারা একে সৈনিকদের হাতে তুলে দিয়ে কোতোয়ালের কাছে নিয়ে যান। সেখানে উপস্থিত লোকেরা জিজ্ঞেস করতে লাগল, তুমি কে এবং তুমি একে কি করে চেনো? সেই এক চোখওয়ালা লোক বলল, ভাইয়েরা, এ এক মস্ত বড় ঠগ। এ আমাকে নিজের মিষ্টি কথায় ফাঁসিয়ে আমার এক চোখ চুরি করে নিয়েছে এবং আমি কপাল চাপড়ে মরেছি। বাকি লোকেরা অবাক হয়ে বলল, কি সত্যি? সে বলল, আর নয়তো কি, তাই তো আমি কানা হয়ে গেছি। সেই কানা লোকটির কথা শুনে আব্দুর রহমান খুব খারাপভাবে ঘাবড়ে গেল এবং ভাবতে লাগল, হে আল্লাহ, এবারে কোন নতুন বিপদ ঘাড়ে পড়ল? কেউ কি চোখও চুরি করতে পারে? যখন সেই কানা লোকটি কেঁদে কেঁদে লোকেদের বলছিল, ভাইয়েরা, আমার ওই চোখটিও ঠিক তেমনই ছিল যেমনটা এই লোকটির আছে। আগে এই লোক কানা ছিল এবং তারপরে আমার এক চোখ চুরি করে নিজের চোখের জায়গায় লাগিয়ে নিয়েছে এবং আমাকে কদাকার বানিয়ে দিয়েছে। খোদার দোহাই, আপনারা এর থেকে আমাকে আমার চোখ ফেরত পাইয়ে দিন। কানা লোকটির এ কথা বলতেই ভিড় রাগে চেঁচিয়ে উঠল, বের করে নাও, এই ধূর্ত লোকটির চোখ বের করে নাও এবং তা তার আসল মালিককে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, বের করে নাও, এটাই শাস্তি। আব্দুর রহমান চিৎকার করে উঠল, থামো আপনারা, এ লোক মিথ্যে বলছে, আমি একে আগে কখনো দেখিও নি। তখনই ভিড় থেকে আরেক লোক উঠল, যার নাম ছিল ফিরোজ। সে বলল, থামো ভাইয়েরা, এর এক চোখ নেওয়ার সাথে সাথে আমারও বিচার করো। আব্দুর রহমানের দিকে এগিয়ে আসা ভিড় থেমে গেল এবং সেই লোকটিকে জিজ্ঞেস করতে লাগল, কি হলো, এ তোমার সাথেও কোনো চালাকি করেছে নাকি? সে বলল, হ্যাঁ ভাইয়েরা, এই ধূর্ত কিছুদিন আগে আমার কাছ থেকে আমার লোহার পাজামা ঠকিয়ে নিয়েছে। দয়া করে এই লোকটির চোখের সাথে সাথে আমার লোহার পাজামাও এর কাছ থেকে ফেরত পেতে আমাকে সাহায্য করুন। সেই লোকটির এ কথা বলতেই ভিড় আব্দুর রহমানকে ধরে ফেলল এবং তার মারধর শুরু করে দিল। লোকেরা তার কাছে কানা লোকের চোখ এবং লোহার পাজামার দাবি করতে লাগল। বেচারা আব্দুর রহমান চক্কর খেয়ে গেল এবং নিজের দুর্ভাগ্য নিয়ে কাঁদতে লাগল। ভিড়ের হাত থেকে বাঁচার তার কোনো উপায় মাথায় আসছিল না। ভিড়ে থাকা সবাই বলছিল যে, কানার চোখ ফেরত দাও, নইলে আমরা তোমাকে প্রাণে মেরে ফেলব। বলো, সেই ভালো মানুষটির লোহার পাজামা কোথায়, নইলে তুমি আমাদের হাত থেকে বাঁচবে না। আব্দুর রহমান ভাবতে লাগল, হে খোদা, তুমি আমাকে কোন বিপদে ফাঁসিয়ে দিলে, এখন আমাকে সাহায্য করো। খোদা যেন তার প্রতি সদয় হলেন এবং তিনি আব্দুর রহমানের ফরিয়াদ শুনে নিলেন। সাহায্যের জন্য সরাইখানার মালিক শেখ আবদুল্লাহকে সেখানে পাঠিয়ে দিলেন। সরাইখানার মালিক আব্দুর রহমানকে মার খেতে দেখে ভাবতে লাগলেন, আরে, এ তো সেই ভালো মানুষ যে কাল থেকে আমার সরাইখানায় এসে উঠেছে। লোকেরা একে মেরে কি অবস্থা করে দিয়েছে, আমাকে এর সাহায্য করা উচিত। জানি না বিদেশে এসে এ কোন বিপদে ফেসে গেছে। সরাইখানার মালিক সাথে সাথে এগিয়ে গিয়ে ভিড়কে শান্ত করলেন এবং তাদের কাছে সব ঘটনা জানতে চাইলেন। আসল ঘটনা জানার পর তার বুঝতে দেরি হলো না যে আব্দুর রহমান ঠকের জালে ফেসে গেছে এবং এই সব ঠক তাকে আলাদা আলাদা উপায়ে লুটতে চায়। সব কিছু বোঝার এবং জিজ্ঞেস করার পর তিনি ভিড়কে বললেন, শোনো ভালো মানুষেরা, এ লোক অনেক মার খেয়েছে, এ মুসাফির এবং আমার সরাইখানায় উঠেছে। এখন তোমরা একে আমার জিম্মায় ছেড়ে দাও। তোমরা যখন বলবে, যে অবস্থায় বলবে, আমি একে আদালতে পেশ করে দেব। সরাইখানার মালিক শেখ আবদুল্লার সততা এবং নেক আমলের চর্চা পুরো শহরে ছিল, তাই ভিড় তাদের কথা মেনে নিল এবং সবাই যে যার বাড়ি চলে গেল। সরাইখানার মালিক আব্দুর রহমানকে বলতে লাগলেন, এসো ভাই, আমরাও সরাইখানায় যাই, সেখানে পৌঁছে আমি তোমার মলমপট্টি করে দেব। যদি আমি সময়ে না আসতাম তবে কে জানে এরা তোমার কি অবস্থা করত।
সরাই পৌঁছে শেখ আবদুল্লাহ সবার আগে আব্দুল রহমানের ক্ষতে ওষুধ লাগিয়ে দিলেন এবং তারপর বললেন, শোনো ভাই, এই শহর ঠগ এবং বদমাশদের দিয়ে ভর্তি এবং তুমি তাদের জালে খুব খারাপভাবে ফেসে গেছো। কিন্তু তুমি এক ভালো মানুষ, তাই এই বিপদ থেকে মুক্তি পাওয়ার এক উপায় আমি তোমাকে বলতে পারি। আমার কথা মন দিয়ে শোনো। এই শহরে যত ঠগ এবং বদমাশ আছে তাদের সকলের এক ওস্তাদ আছে যে চোখে অন্ধ। তাকে সবাই অন্ধ ওস্তাদ বলে। এই সমস্ত ঠগ এবং বদমাশরা সন্ধ্যায় তার কাছে গিয়ে নিজের নিজের কীর্তিকলাপ শোনায় এবং সেই অন্ধ ওস্তাদ এদের পরিকল্পনায় ভুল ধরিয়ে দিয়ে এদের নতুন নতুন ফন্দি বাতলে দেয়। যেমন করেই হোক, তুমি আজ রাতেই নিজের ছদ্মবেশ ধারণ করে সেখানে চলে যাও। যারা তোমাকে নিজেদের জালে ফাঁসিয়েছে তারাও সেখানে অবশ্যই আসবে। ঠগদের অন্ধ ওস্তাদ যে পরামর্শ তাদের দেবে তা তুমি খুব মনোযোগ দিয়ে শুনে নিও। আমার মনে হয় তোমার লাভের কোনো না কোনো কথা তুমি সেখানে অবশ্যই পেয়ে যাবে এবং তুমি এই বিপদ থেকে মুক্তি পেয়ে যাবে। তার কথা শুনে আব্দুল রহমান বলতে লাগল, আপনার পরামর্শের জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি আজ রাতেই সেই ঠগদের ওস্তাদের আস্তানায় যাব। এরপর সরাইখানার মালিক আব্দুল রহমানকে সেই আস্তানার পুরো বিবরণ দিলেন এবং পুরো রাস্তা বুঝিয়ে দিলেন। সেই রাতেই আব্দুল রহমান নিজের বেশ বদল করল, ফকিরের কাপড় পরল এবং ঠগদের আস্তানায় গিয়ে পৌঁছাল। সেখানে এক কোনায় গিয়ে লুকিয়ে বসে পড়ল। ঠগদের অন্ধ ওস্তাদ নিজের বাকি চেলাদের অপেক্ষা করছিল। কিছুক্ষণ পরেই 10 থেকে 15 জন বদমাশ এবং ঠগ সেখানে এসে গেল। এদের মধ্যে সেই 4 জন ঠগও সামিল ছিল যারা আব্দুল রহমানকে ফাঁসিয়েছিল। সবার আগে চন্দন ব্যবসায়ী কাসেম নিজের কাহিনী শোনাল এবং নিজের চালাকির খুব প্রশংসা করতে করতে অন্ধ ওস্তাদকে বলতে লাগল, ওস্তাদ, আমার ফন্দি কেমন ছিল? আমার বিশ্বাস যে কাল আমার লক্ষ লক্ষ টাকা লাভ হবে। আমি তাকে চন্দনের ওজনের সমান তার মুখ চাওয়া জিনিস দেওয়ার কথা দিয়েছি। তার কথা শুনে অন্ধ ওস্তাদ জোরে হাসল এবং তারপর বলল, আরে ভাই, তুমি তো নিজের চালাকিতে নিজেই ফেসে গেলে। তুমি সেই লোকটির সাথে লিখিত চুক্তি করেছ যে চন্দনের বদলে সে যা চাইবে তা তুমি তাকে দেবে। এখন একটু ভাবো, যদি সেই লোক চন্দন কাঠের বদলে পিসু নামক পোকা চায় তবে তুমি তাকে কি দেবে? কারণ পিসু তো এত হালকা হয় যে যদি তুমি সারা জীবনও মাথা ঠুকতে থাকো তবুও 1 পোয়া পিসু জমা করতে পারবে না। তুমি এই ব্যাপারে খেয়ালই করনি। অন্ধ ওস্তাদের কথা শুনে চন্দন ব্যবসায়ী কাসেম ভ্যাবাত চ্যাকা খেয়ে গেল, কিন্তু তারপর একটু সামলে নিয়ে বলল, ওস্তাদ, তুমি কথা তো কাজেরই বলেছ, কিন্তু এই কথা সেই বোকা সওদাগরের মাথায় কোথা থেকে আসবে? এ কথা বলে কাসিম জোরে জোরে হাসতে লাগল। এরপর দাবা খেলা সেই লোক মির্জা নিজের কাহিনী বর্ণনা করল যে কিভাবে সে সওদাগরকে সমুদ্র পান করার শর্তে হারিয়েছে। তখন অন্ধ ওস্তাদ বলল, তুমিও ধোঁকা খেয়ে গেলে বাছা। যদি সেই লোক তোমাকে বলে যে শর্ত অনুযায়ী আমি পুরো সমুদ্রের জল পান করতে প্রস্তুত, কিন্তু আগে তোমাকে সেই সমস্ত নদী এবং নালা বন্ধ করতে হবে যা সব সময় সমুদ্রে পড়ছে এবং জল বাড়িয়ে চলেছে, যাতে আমি আরামে জল পান করতে পারি, তবে তুমি কি করবে? কি তুমি নদী আটকাতে যাবে? দাবাজয়ী মির্জাও নিজের ওস্তাদের কথা শুনে চুপ হয়ে গেল। সে বলল, আমি তো এটা ভাবিইনি। এরপর তৃতীয় ঠগ অর্থাৎ সেই কানা লোকটি বশির নিজের চালাকির গল্প শোনাল। ওস্তাদ, আমি সেই লোকটির ওপর আমার এক চোখ চুরির অভিযোগ লাগিয়েছি এবং আমার বিশ্বাস যে সে আমাকে আমার চোখ দিতে পারবে না এবং এর বদলে আমি তার কাছ থেকে প্রচুর ধন খসিয়ে নেব। অন্ধ ওস্তাদ বলল, আরে বোকা, এই মিথ্যে চুরির অভিযোগ নিয়ে তুমি কোতোয়ালের কাছারিতে যেও না, নইলে তুমিই বিপদে পড়ে যাবে। ধরো সেই লোক বলে দিল যে সে তোমাকে তোমার দ্বিতীয় চোখ দিতে প্রস্তুত, কিন্তু তার তোমার দ্বিতীয় চোখটিও চাই হবে যাতে সে তোমার এক চোখের সাথে আগের চোখটি মিলাতে পারে এবং ওজন করতে পারে। যদি দুটো চোখ একই রকম হয় তবে সে তোমার চোখ ফিরিয়ে দেবে, নতবা তোমার দাবি মিথ্যে প্রমাণিত হবে। তখন তুমি কি করবে? কি নিজের দ্বিতীয় চোখও বের করাবে? অন্ধ ওস্তাদের কথা শুনে কানা লোকটির হুঁশ উড়ে গেল। সে ভাবতে লাগল, আরে বাপরে, এই চক্করে কোথাও আমার দ্বিতীয় চোখটিও না চলে যায়। তারপর সব শেষে লোহার পাজামাওয়ালা ঠগ ফিরোজ নিজের শয়তানি ভরা কীর্তি শোনাতে লাগল এবং হাসতে হাসতে বলল, আমিও কোতোয়ালের কাছারিতে এটাই বলবো যে যদি সে আমাকে লোহার পাজামা না দিতে পারে তবে তার বদলে আমাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হোক। ওস্তাদ, আমার মনে হয় আমার পরিকল্পনায় কেউ কোনো ভুল বের করতে পারবে না। ওস্তাদ বলল, তোমার পরিকল্পনাও ভুল। যদি সেই লোক এটা বলে দেয় যে সে তোমাকে লোহার পাজামা সেলাই করে দিতে প্রস্তুত, কিন্তু সেটা সেলাই করার জন্য আগে লোহার সুতো চাই, তো তখন তুমি কি করবে? সুতো কোথা থেকে আনবে? এটা শুনে সে ভাবতে লাগল, আরে আমার তো সব প্ল্যান ওস্তাদ বরবাদ করে দিল।
এরপর সেই 4 ঠগ নিজেদের মধ্যে পরামর্শ করতে লাগল এবং নিজেদের ওস্তাদকে বলল, ওস্তাদজি, সেই সওদাগর তো 1 নম্বরের বোকা লোক। অমন বুদ্ধিমত্তার কথা তার মাথায় কোথা থেকে আসবে? আমরা তো কালই কোতোয়ালের কাচারিতে যাব এবং নিজেদের দাবি পেশ করে দেব। ওপরবালার যা মর্জি হবে দেখা যাবে। ওস্তাদ বলল, তোমাদের বয়ান এবং তোমাদের পরিকল্পনায় যা কমতি ছিল তা আমি তোমাদের সবাইকে বলে দিলাম। এখন তোমাদের যা ইচ্ছা তাই করো। ব্যবসায়ী আব্দুল রহমান নিজের জায়গায় লুকিয়ে চুপচাপ সব কিছু শুনছিল। এরপর সব ঢগ এবং বদমাশ তাদের অন্ধ ওস্তাদের কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলতে শুরু করল। তখন আব্দুল রহমান তাদের ভিড়েই মিশে গিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। সে ভাবতে লাগল, সরাইখানার মালিক যা বলেছিলেন সেই উপায় তো খুবই সফল হলো। এখন আমি এদের সবাইকে মজা দেখাবো। খোদার লাখ লাখ শুকরিয়া যে আমার টাকা ডোবার হাত থেকে বেঁচে গেল। এরপর সে সুযোগ বুঝে সেই লোকেদের থেকে আলাদা হয়ে গেল এবং সরাইখানায় পৌঁছে সেই সমস্ত কথা সরাইখানার মালিককে শোনাল। সরাইখানার মালিক স্বস্তির নিঃশ্বাস ফেললেন। পরের দিন চন্দন ব্যবসায়ী কাসেম, যে আসলে এক ঠগ ছিল, সে আব্দুল রহমানের কাছে এলো। আব্দুল রহমান তাকে চন্দন কাঠ দিতে সোজাসুজি মানা করে দিল। এটা শুনে ঠগ কাসেম বলতে লাগল, আরে প্রতারক, তুমি আমার সাথে লিখিত চুক্তি করেছ। ঠিক আছে, এখন আমি তোমাকে কোতোয়ালের কাচারিতেই দেখে নেব। এবং তারপর সে পা ঠুকতে ঠুকতে সেখান থেকে চলে গেল। দুদিন পর আব্দুল রহমান সরাইখানার মালিক শেখ আবদুল্লাকে সাথে নিয়ে কোতোয়ালের কাচারিতে হাজির হল। সবার আগে সওদাগর কাসিমের মামলা কোতোয়ালের সামনে পেশ করা হলো। সব কথা মন দিয়ে শোনার পর কোতোয়াল আব্দুল রহমানকে জিজ্ঞেস করলেন, আব্দুল রহমান, তোমার উপর কাসিম যে অভিযোগ লাগিয়েছে, তুমি কি তার সাফাইয়ে কিছু বলতে চাও? আব্দুল রহমান বলল, হ্যাঁ হুজুর, আমি বলতে চাই যে আমার উপর যে অভিযোগ লাগানো হয়েছে তা সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন। কোতোয়াল বললেন, কিন্তু কাসিমের তো বক্তব্য এই যে তোমাদের দুজনের মধ্যে চন্দন কেনা এবং বেচা নিয়ে যে লিখিত চুক্তি হয়েছিল তা তুমি সই করেছ এবং সেই চুক্তি আমার সামনে আছে। আব্দুল রহমান বলল, হুজুর, আমি এই কথা কখনো অস্বীকার করছি যে আমি চুক্তিতে সই করিনি। আমি তো এই চুক্তি অনুযায়ী কাসিমকে চন্দনের সমস্ত কার্ড দিতে প্রস্তুত, কিন্তু এই চুক্তিতে লেখা কথা থেকে সে সরে যাচ্ছে এবং আমাকে আমার চাওয়া জিনিস দিতে চাইছে না। কাসিম চিৎকার করে উঠল, এ মিথ্যে বলছে হুজুর। আমি শর্ত অনুযায়ী একে চন্দনের ওজনের সমান সেই জিনিস দিতে প্রস্তুত যা এ চাইবে। তখন আব্দুল রহমান নিজের চাল চালল এবং বলল, তাহলে তুমি চন্দন কাঠের ওজনের সমান আমাকে পিসু এনে দাও। এটা শুনতেই কাসিমের হুশ উড়ে গেল। অন্ধ ওস্তাদ যা বলেছিল সেই কথা সত্যি হলো। সে অনুনয় বিনয় করে কোতোয়ালকে বলল, হুজুর, আমি এত পিসু কথা থেকে আনব? ওটা তো খুবই হালকা হয় এবং তাদের ধরা অসম্ভব। আমাকে মাফ করে দিন, আমি আমার দাবি ফিরিয়ে নিচ্ছি। কোতোয়াল তাকে ধমক দিয়ে বললেন, না, এখন তুমি এমনটা করতে পারো না। তোমার কথা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তুমি এই সহজ সরল ব্যবসায়ীকে শুধুই তং করেছ। আমি তোমাকে 10,000 স্বর্ণ মুদ্রার জরিমানা করছি এবং এই ধন থেকে অর্ধেক ধন ব্যবসায়ী আব্দুল রহমানকে দিয়ে দেওয়া হবে। সেই ঠগ অনেক কাঁদল, অনুনয় করল, কিন্তু কোতোয়াল তার একটাও শুনলেন না এবং তারপর সৈনিকরা কোতোয়ালের আদেশে তাকে ধরে সেখান থেকে নিয়ে গেল। এখন দ্বিতীয় ঠগ ফিরোজের পালা ছিল। সে ভয়ে কাঁপতে কাঁপতে কোতোয়ালের সামনে এলো। সে লোহার পাজামা চুরি হওয়ার অভিযোগ আব্দুল রহমানের উপর লাগালো। আব্দুল রহমান বলল, হুজুর, এ আমার উপর মিথ্যে অপবাদ। আপনিই ভাবুন, চোখও কি কখনো চুরি করা যায়? তবুও যদি এর এই দাবি সত্যি হয় তবে আমি নিজের এক চোখ একে দিতে প্রস্তুত, কিন্তু ন্যায় বিচারের জন্য জরুরি যে আগে এ নিজের দ্বিতীয় চোখটি বের করে আমার সামনে রাখুক। তারপর আমি এর চোখের সাথে আমার বের করা চোখ মেলাবো এবং ওজন করব। যদি দুটো চোখ একই রকম প্রমাণিত হয় তবে আমি একে আমার চোখ খুব খুশি মনে দিয়ে দেব, কিন্তু এমনটা না হলে একে মিথ্যে বলার কঠোর শাস্তি দেওয়া হোক। আব্দুল রহমানের কথা শুনে সেই কানা লোক ঘাবড়ে গেল এবং হঠাৎ চিৎকার করে উঠল, হুজুর, এ আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, এর কথায় আসবেন না। এ তো আমাকে একদম অন্ধ করে দিতে চায়। কোতোয়াল বলতে লাগলেন, মিথ্যে এবং সত্যের ফয়সালা আমি করব। ব্যবসায়ী আব্দুল রহমানের কথা একদম ঠিক। মনে হচ্ছে এর চোখে সত্যি তোমার চোখ আছে। তুমি একে তোমার দ্বিতীয় চোখটি বের করে দাও। দুটো চোখ মেলানো হবে, মিথ্যে এবং সত্যের ফয়সালা হয়ে যাবে। কোতোয়ালের এই কথা শুনে সেই লোকটির হুঁশ উড়ে গেল, এটা ভেবে যে তার দ্বিতীয় চোখটিও চলে যাবে। কানা লোকটি কোতোয়ালের পায়ে পড়ে গেল এবং দয়ার ভিক্ষা চাইতে লাগল। আমাকে মাফ করে দিন হুজুর, আমি এর ওপর মিথ্যে অভিযোগ লাগাচ্ছিলাম।
আমি আমার অপরাধ স্বীকার করছি, কিন্তু আমার দ্বিতীয় চোখ বের করবেন না। তার শয়তানি দেখে কোতোয়াল রাগে তাকে এক জোরদার লাথি মারলেন এবং বলতে লাগলেন, দূর হয় এখান থেকে পাপী। এই লোকটিকে এখান থেকে নিয়ে যাও এবং একেও 50 দৌড়া মেরে 6 মাসের জন্য জেলে ঢুকিয়ে দেওয়া হোক। তারপর সব শেষে দাবা খেলার শর্ত লাগানো সেই ঠগ মির্জা পেশ হলো। সে বড়ই ধূর্তামির সাথে নিজের সব কথা বলল এবং তারপর বলল, হুজুর, এখানে সাক্ষীর জন্য অনেক লোক উপস্থিত আছে। আপনি চাইলে তাদের জিজ্ঞেস করে নিন যে আমি দাবায় জিতেই এর থেকে শর্ত জিতেছিলাম, কিন্তু এখন এ আমার হুকুম পালন করছে না। তার কথা শুনে কোতোয়াল ব্যবসায়ী আব্দুর রহমানকে জিজ্ঞেস করলেন, আব্দুর রহমান, তুমি শর্তে হারার পরেও এর হুকুম পালন করনি এবং এর হুকুম অনুযায়ী সমুদ্রের জল কেন পান করনি? তুমি কি এই কথা অস্বীকার করছো যে তুমি দাবা খেলার সময় কোনো শর্ত লাগাওনি? আব্দুর রহমান বলল, আমি শর্ত লাগিয়েছিলাম হুজুর, এবং আমি হেরেও গিয়েছিলাম। আমি এর হুকুম পালন করতেও রাজি এবং সমুদ্র পান করতেও রাজি, কিন্তু হুজুর, আপনি একে বলুন যে আগে সেই সব নদী এবং দরিয়ার জল থামিয়ে দিক যা সব সময় সমুদ্রে পড়তে থাকে। যদি সেই জল ক্রমাগত সমুদ্রে পড়তে থাকে, তবে আমি সমুদ্র পান করে খালি কি করে করতে পারব? কোতোয়ালের তো আগেই এই সন্দেহ ছিল যে সে এক ঠগ এবং আব্দুর রহমানকে ঠকানোর চেষ্টা করছে। তাই আব্দুর রহমানের বুদ্ধিদীপ্ত কথা শুনে কোতোয়াল মনে মনে খুব খুশি হলেন। তিনি সাথে সাথে সেই লোকটিকে বললেন, তুমি আগে গিয়ে নদীর জল আটকাও, তারপর আব্দুর রহমান সমুদ্রের সব জল পান করে যাবে এবং নদীর জল আটকানোর এই কাজ আজই শেষ হওয়া চাই। এটা শুনে সেই ঠগ ভাবতে লাগল, আমিও মরেছি। কোতোয়ালের হুকুম শুনে তো তার পুরো শরীর ঘামে ভিজে গেল। পরের মুহূর্তেই সে কোতোয়ালের পায়ে পড়ে গেল এবং নিজের গুনাহ কবুল করে বলল, হুজুর, আমার উপর দয়া করুন, আমাকে মাফ করে দিন। আমি আপনাকে বিশ্বাস দিচ্ছি যে আর কখনো কাউকে ঠকানোর ভুল করব না। কোতোয়াল বলতে লাগলেন, তোমার মতো লোকেদের প্রতি আমার কোনো সহানুভূতি নেই, কারণ তোমার মতো লোকেদের কারণে আমাদের এই শহরের নাম বদনাম হয়। কোতোয়াল হুকুম দিলেন সৈনিকদের, একে নিয়ে যাও, একেও 100 দররা মেরে 6 মাসের জন্য জেলে বন্দি করে দাও। দেখতে দেখতে সিপাহীরা সেই ঠককে সেখান থেকে নিয়ে গেল। এরপর কোতোয়াল বলতে লাগলেন, ব্যবসায়ী আব্দুর রহমান, তোমার উপর লাগানো সমস্ত অভিযোগ মিথ্যে এবং ভিত্তিহীন প্রমাণিত হয়েছে, তাই আমি তোমাকে নির্দোষ ঘোষণা করছি। আব্দুর রহমান বলল, আপনার অনেক অনেক ধন্যবাদ হুজুর। আপনার এই ন্যায় বিচারের জন্য আমি সর্বদা আপনার ঋণী থাকব। খোদা সব সময় আপনাকে খুশি রাখুক। এরপর আব্দুর রহমান সরাইখানার মালিক শেখ আবদুল্লার সাথে খুশি মনে নিজের সরাইখানায় ফিরে এলো এবং সে সরাইখানার মালিকের ধন্যবাদ জানিয়ে বলল, এই সব কিছু আপনার দয়ায় হয়েছে। আমি আপনার এই ঋণ সারা জীবন ভুলব না। সরাইখানার মালিক বললেন, এতে ঋণের কোনো ব্যাপার নেই ভাই, তুমি এক সহজ সরল মানুষ, খোদাই তোমাকে সাহায্য করেছেন। এবং তারপর কিছুদিন সেখানে কাটানোর পর আব্দুর রহমান নিজের সমস্ত চন্দন কাঠ খুব ভালো দানে বিক্রি করল এবং প্রচুর মুনাফা করে খুশি মনে একদিন জাহাজে চড়ে নিজের শহর এডেনের দিকে রওনা হয়ে গেল। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে মিথ্যে, লোভ এবং চালাকির পরিণাম সব সময় খারাপ হয়। অন্যদিকে সত্য, সততা এবং বুদ্ধিমত্তা মানুষকে সব মুশকিল থেকে বের করে আনে। 4 ঠগ নিজের নিজের চালে আব্দুর রহমানকে ফাঁসানোর চেষ্টা করেছিল, কিন্তু তার বুদ্ধিমত্তা এবং কোতোয়ালের ন্যায়পরায়ণতা সত্যকে সামনে এনে দিল। এতে এটাও বোঝা যায় যে নির্দোষ মানুষকে আল্লাহও সাহায্য করেন এবং যারা অন্যদের ক্ষতি করার জন্য ভুল রাস্তা বেছে নেয় তারা শেষে নিজেদের চালেই ফেঁসে যায়। যদি আপনাদের আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে, তবে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে নিজের মূল্যবান রায় অবশ্যই জানাবেন। এবং আমাদের ইউটিউব চ্যানেল সেরা অ্যান্ড সোলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।